গতদিন আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ফ্রি আনড্যাম্পড মোশন, ঠিক আছে? ম্যাস স্প্রিং সিস্টেম, সেখানে কন্ডিশন ছিল যে এই মোশনটা ফ্রি হবে এবং আনড্যাম্পড হবে, কোনো সারাউন্ডিং মিডিয়ামের কোনো বাধা থাকবে না এবং এক্সটার্নাল কোনো ফোর্স থাকবে না। এই দুইটা অ্যাজাম্পশন করেই দেন হচ্ছে আমরা সলভ করছিলাম। তো এবং দেখছিলাম সেটা হচ্ছে যেই সলিউশনটা আসে সেটা আসলে একটা পিরিয়ডিক ফাংশন হয়, সাইন এবং কোসাইনের কম্বিনেশন, বা সোজা কথায় সাইনোসয়েডাল একটা কার্ভ, সাইনোসয়েডাল একটা কার্ভ হয়, এবং যেটা হচ্ছে তুমি সময়ের সাথে সাথে এটা সবসময় এরকম অসিলেশন হতেই থাকবে। তো এই জিনিসটা তো আসলে ওদিনই কামরুল কোশ্চেন করছিল যে এটা তো আসলে পুরোপুরি রিয়েলিস্টিক না। বাস্তবে আমরা একটা স্প্রিং বা একটা সরল দোলক সেটাকে যদি ভাইব্রেশন করি, অসিলেশন যদি শুরু হয় তাহলে একসময় সেটা থেমে যায়। তো তাহলে রিয়েল লাইফ সিনারিওতে ওইটা হবে না। তো দ্যাট মিনস আমাদের যেই মডেল, সেই মডেলের যে অ্যাজাম্পশন সেখানে কিছু চেঞ্জ আনতে হবে যাতে সেটা আরেকটু রিয়েল লাইফটাকে আরেকটু মানে ক্লোজলি অ্যাপ্রক্সিমেট করতে পারে। তো এই জন্যই হচ্ছে আমাদের এখন যেটা আসতেছে সেটা হচ্ছে ফ্রি ড্যাম্পড মোশন। এখানে আগের মতোই এক্সটার্নাল কোনো ফোর্স নাই, বাট যেহেতু তুমি যদি মানে পারফেক্ট যেটা ভ্যাকুয়াম বলি আমরা, তো পারফেক্ট ভ্যাকুয়াম যেটা, যেখানে শূন্যস্থান, যেখানে কোনো মিডিয়াম নাই, সেখানে হয়তো তোমার মিডিয়ামের কোনো বাধা থাকবে না, বাট অন্য সব জায়গাতেই ইভেন তুমি বাতাসের মধ্যেও যদি কোনো কিছু যদি হচ্ছে আন্দোলিত করো, ভাইব্রেট করো, তাহলে সেখানেও তো বাতাসের বাধাও আছে, ঠিক আছে? এয়ার রেজিস্ট্যান্স যেটা আমরা যখন যে ফার্স্ট অর্ডার মডেলিং করার সময় কি বলে এটাকে, ওই যে পড়ন্ত বস্তুর ওখানে যখন মডেলিং করছিলাম, তো সেখানেও ফলিং বডির ক্ষেত্রেও আমরা দেখছি যে এয়ার রেজিস্ট্যান্সের একটা ব্যাপার ছিল, এবং সেখানেও মনে আছে কিনা তোমাদের, আমরা ধরে নিছিলাম, আমি বলছিলাম যে আসলে এই এয়ার রেজিস্ট্যান্সটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে কতটুকু কিরকম হবে। বাট মনে আছে কিনা তোমাদের, দেখো যে আমরা ধরে নিছিলাম যে এয়ার রেজিস্ট্যান্স যেটা এফ এ বা আর যাই বলো, ডিউ টু সেটার জন্য সেটা ধরে নিছিলাম এরকম বোধহয় মাইনাস বিভি, এরকম একটা টার্ম ধরে নিয়েছিলাম যে ভেলোসিটি, বস্তুটার যে ভেলোসিটি সেটার একটা কনস্ট্যান্ট মাল্টিপল, যেখানে বিটা গ্রেটার দেন জিরো, ভি হচ্ছে পজিটিভ, তার মানে মাইনাস বিভি, কারণ হচ্ছে যেহেতু এই রেজিস্ট্যান্সটা অবশ্যই অবশ্যই বস্তুর গতির বিপরীতে কাজ করবে, সেজন্য নেগেটিভ সাইন। তো সোজা কথা যেটা বলতে চাচ্ছিলাম, আমি বলছিলাম যে আসলে এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এটা বেসিক্যালি আসলে ভি টু দি পাওয়ার এ, মানে এ না আসলে, এখানে পি দেই, আচ্ছা ভি টু দি পাওয়ার পি, এরকম একটা পাওয়ারের মানে ভেলোসিটির একটা পাওয়ারের সাথে সম্পর্কিত। এটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। এখন এই পাওয়ারের ভ্যালুটা কত হবে সেটা আসলে ডিপেন্ড করে, সেটা সাধারণত 1 থেকে 2 এর মধ্যে কোনো সংখ্যা হয়। এটা ওই সময় এক্সপ্লেইন করছিলাম। তো আমরা ওই সময় যেই এক্সাম্পল করছিলাম বা অ্যাজাম্পশন করছিলাম যে আমরা পিটাকে 1 ধরে নিয়েছিলাম, পাওয়ারটাকে 1 ধরে নিয়ে যে জাস্ট ভেলোসিটির জাস্ট একটা কনস্ট্যান্ট মাল্টিপল, অর্থাৎ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্ট যে ফোর্সটা আছে সেটা হচ্ছে ভেলোসিটির সমানুপাতিক। তো এইখানেও একই কাজ করা হয়েছে। এখানেও আমরা ধরে নিচ্ছি যে এই ড্যাম্পিং যে ফোর্সটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরা হয় কোনো পাওয়ারের রিজেল, দেখো বলা আছে যে স্টাডি অফ মেকানিক্সে প্রপোর্শনাল টু এ পাওয়ার অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ঠিক আছে? ড্যাম্পিং ফোর্সটা সাধারণত কোনো না কোনো পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, দ্যাট মিনস ডিএক্স বাই ডিটি, সেটার কোনো পাওয়ারের সমানুপাতিক। তো আমরা এখানে আমাদের এই আলোচনায় ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে জাস্ট ওই ডিএক্স বাই ডিটির একটা কনস্ট্যান্ট মাল্টিপল, অর্থাৎ পাওয়ারটাকে 1 ধরে নিচ্ছি, ডিএক্স বাই ডিটির পাওয়ারটা 1 ধরে নিচ্ছি। এবং এই যে যে কনস্ট্যান্ট মাল্টিপল, এই যে যে কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট বা হচ্ছে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। ওকে, তো তাহলে এখন আমরা তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে সেটার দিকে যদি একটু যাই, যে আমি আগেও বলতেছি যে আগে আমাদের যেটা ছিল সেটার সাথে আমরা জাস্ট একটা ড্যাম্পিং ফোর্স অ্যাড করছি, আর কিছুই না, ঠিক আছে? আগের মতোই এটা ফ্রি মোশন আছে, দ্যাট মিনস এক্সটার্নাল কোনো ফোর্স নাই। আহ, তো আগে আমাদের যেই ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটা ছিল এইটুকু, এম ডি টু এক্স বাই ডিটি টু সমান সমান মাইনাস কে এক্স, এই পর্যন্ত ছিল ফ্রি আনড্যাম্পড মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখন যেহেতু এটার সাথে আরেকটা ফোর্স অ্যাড হয়েছে, তাহলে এই যে নিউটন সেকেন্ড ল, এফ ইজ ইকুয়াল টু এম এ, যেখানে এফটা হচ্ছে নেট ফোর্স, তাহলে নেট ফোর্সটা এখানে আমাদের কি হবে, আরেকটা ফোর্স আসছে এখন, সেই ফোর্সটা হচ্ছে যেহেতু আমাদের গতির বিপরীতে, ঠিক আছে?
তার মানে সেটাও একটা নেগেটিভ সাইন দিয়ে অ্যাড করতে হবে, এবং সেই ফোর্সটা আমরা ধরে নিচ্ছি যে সেই ফোর্সটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, দ্যাট মিনস ডিএক্স বাই ডিটির একটা কনস্ট্যান্ট মাল্টিপল। তো এই জন্য আমরা লিখলাম যে মাইনাস বিটা ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, মাইনাস সাইন হচ্ছে কি জন্য? মাইনাস সাইনটা হচ্ছে যেহেতু এটা গতির বিপরীতে কাজ করতেছে সেজন্য। আর বিটা হচ্ছে তোমার র্যাম্পিং কনস্ট্যান্ট, আর হচ্ছে ডিএক্স বাই ডিটি সেটার মাল্টিপল। ওকে, তো তাহলে এই যে 4 নাম্বার যে ইকুয়েশনটা সেটা চলে আসে, এটা হচ্ছে আমাদের ফ্রি ড্যাম্পড মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে কেটা আগের মতোই, কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এমটা হচ্ছে মাস, আর বেটাটা হচ্ছে পজিটিভ ড্যাম্পিং কনস্ট্যান্ট। বেটা অবশ্যই বেটার ভ্যালুটা পজিটিভ, কারণ আমরা যেহেতু এখানে নেগেটিভ সাইন ইউজ করছি, বেটা যদি আবার নিজেই নেগেটিভ হয় তাহলে তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সেটা তো আর মানে রেজিস্ট্যান্ট ফোর্সটা তো তোমার বস্তুটাকে গতিতে সাহায্য করবে না, তাই না? আচ্ছা, তো এখন তাহলে এই 4 নাম্বার ইকুয়েশনটাকে আমরা আবার আগের মতো সলভ করতে হবে। সলভ করে আমরা দেখব যে পজিশন ফাংশন বা এক্স অফ টি কেমন আসে বা কি হয়। তো ইকুয়েশন 4 নাম্বার যেটা, সেটাকে আমরা এই এই যে রিঅ্যারেঞ্জড ফর্ম বা সিম্পলিফাইড ফর্ম 5, এটাতে নেওয়া যাবে কিনা। এটাতে আসলে খুবই ইজিলি দেওয়া যাবে। তুমি হচ্ছে এম দিয়ে যদি আগের ইকুয়েশনটাকে ডিভাইড করে দাও d2, তাহলে কি আসবে? আচ্ছা, এখানে আমরা লিখি। ইকুয়েশনটা ছিল হচ্ছে m d2x d2, তারপরে সমান সমান মাইনাস kx মাইনাস বিটা dx বাই dt2। তাহলে আমি হচ্ছে এক সাইডে নিয়ে আসবো এবং পুরোটাকে m দিয়ে ভাগ করব। তাহলে m দিয়ে ভাগ করলে dt, সেকেন্ড ডেরিভেটিভ অফ x, তারপরে হবে হচ্ছে প্লাস বিটা বাই m dx বাই dt প্লাস k বাই m x সমান 0। তাহলে এটা হচ্ছে আমি সবগুলো এক সাইডে নিয়ে আসলাম, ডান পাশে 0 করলাম এবং সেই সাথে m দিয়ে ভাগ করলাম। তো এরপর যেটা করা হয়েছে যে এই জিনিসটাকে দেখো কিভাবে লেখা হয়েছে যে, আচ্ছা আমি x লিখি তাহলে তাড়াতাড়ি লেখা যাবে। এটাকে লেখা যায় হাফ ইন্টু, সরি হাফ ইন্টু না, 2 ইন্টু বিটা বাই টোয়াইস এম, এভাবে লিখলেও তো কোনো সমস্যা নাই। প্লাস এটা যা আছে থাকুক, কে বাই এম এক্স সমান 0। এরপর এই এক্স ডাবল প্রাইম তো থাকলোই, 2 ইন্টু বিটা বাই টোয়াইস এম। এটাকে আমরা এই বিটা বাই টোয়াইস এমটাকে আমরা ধরে নিচ্ছি যে ল্যামডা, এটার নাম হচ্ছে ল্যামডা। জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর কিছু না, মানে রিনেম করতেছি যাতে হচ্ছে এই ফ্র্যাকশন না থাকে, তারপরে স্কোয়ার রুট টুট এগুলো যাতে না থাকে, সেজন্য এই লেবেলিং গুলো করতেছি। কে বাই এমটাকে হচ্ছে ওমেগা স্কোয়ার আগের মতো ধরে নিচ্ছি, আগেও কে বাই এম সমান ওমেগা স্কোয়ার ধরছিলাম, তাহলে এই যে এই সুন্দর একটা সিম্পলিফাইড ফর্ম চলে আসলো। তো এইভাবে লিখার এখন বলতে পারো এখানে মানে 2n এ কেন হচ্ছে বি বাই টোয়াইস এমটাকে ল্যামডা ধরলাম, আমি তো শুধু বি বাই এমটাকেও ল্যামডা ধরতে পারতাম, তাইলেও তো সুন্দরই লাগতো। ঠিক আছে, এখানে আবার টুটা তো এক্সট্রা মনে হচ্ছে, আসলে টুটা দেওয়ার কারণে আমাদের ওই যে যে ইয়াটা আছে, অক্সিলারি ইকুয়েশনটা আছে, সেটা রুটগুলোর ফর্মটা সুন্দর আসবে, সেই জন্য এখানে টুটা ইউজ করা হয়েছে, আর কিছু না, একটু পরেই দেখতে পাবা। তো এখানে তাহলে আমরা এই 5 নাম্বার ফর্মটা নিয়ে আসলাম, যেখানে ল্যামডা হচ্ছে বিটা বাই টোয়াইস এম, সেটা হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট হবে, বিকজ বিটা ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট, আর এম তো মাস, সেটাও পজিটিভ। একইভাবে ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম, এটাও তাহলে একটা পজিটিভ কনস্ট্যান্ট। এখন এটার অক্সিলারি ইকুয়েশনটা তাহলে আমরা কি লিখবো? 5 নাম্বারটা আমরা যদি সলভ করতে চাই, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা হবে হলো পি স্কোয়ার প্লাস টোয়াইস ল্যামডা পি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে পি দিয়ে লেখার মানে সাধারণত আমরা অক্সিলারি ইকুয়েশন এম দিয়ে লিখি, তো পি দিয়ে লেখার কারণ হচ্ছে যেহেতু অলরেডি আমাদের এম এর একটা ব্যাপার অলরেডি আছে, এখানে এম দিয়ে আমরা মাস বোঝাচ্ছি, সেজন্য এখানে পি ইউজ করছি, ঠিক আছে, যাতে কনফিউশন ক্রিয়েট না হয়।
তো অক্সিলারি ইকুয়েশনটা হবে হচ্ছে দিস ওয়ান, পি স্কোয়ার প্লাস টয়েস ল্যামডা পি প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন এটাকে তুমি যদি সলভ করো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, যে সেকেন্ড ডিগ্রির যে ফর্মুলা ছিল x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টয়েস এ, ওই দ্বিঘাত সমীকরণের সমাধান আর কি, সেইটা দিয়ে যদি সলভ করো তাহলে তুমি এইরকম দুটা রুট পাবা, মানে সব ক্যান্সেলেশন শেষে এই টোয়াইস ল্যামডা ধরার উদ্দেশ্য হচ্ছে এইটাই। টোয়াইস ল্যামডা ধরলে এখানে কমন টমন নিয়ে কাটাকাটি করে এরকম একটা মোটামুটি একটা সুন্দর ফর্ম আনা যায়, ঠিক আছে? তো এখন এই 6 নম্বরে কি দেখা যাচ্ছে যে ফর্ম দুটি কি, একটা হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস রুট ওভার ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, আর একটা হচ্ছে জাস্ট মাইনাস ল্যামডা প্লাস সরি মাইনাস রুট ওভার ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তো এখন এই 6 নাম্বার ইকুয়েশন যেহেতু এখানে প্লাস মাইনাস রুটের একটা ব্যাপার আছে, তো রুটের মধ্যে স্কোয়ার রুটের মধ্যে যে অংশটা আছে সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, সেইগুলোর উপরে বেস করে আমাদের এই যে অক্সিলারি ইকুয়েশনের যে রুট গুলো সেগুলো রিয়েল হতে পারে, মানে রিয়েল ডিস্টিংক্ট হতে পারে বা রিয়েল ইকুয়াল হতে পারে, অথবা কি কমপ্লেক্স কনজুগেট হতে পারে। এগুলো আমরা আগেও দেখে আসছিলাম। সো এই তিনটা কেসে তাহলে আমাদের আলাদা আলাদা ভাবে বিবেচনা করতে হবে যে কখন কোনটা হলে কি হয়। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা দেখো যে তোমার এই স্কোয়ার রুট যে অংশটা সেটার সাইন যাই হোক না কেন, অর্থাৎ স্কোয়ার রুটের অংশটা, আহ, যে স্কোয়ার রুটের মধ্যে যে অংশটা আছে সেটা পজিটিভ নেগেটিভ বা জিরো যাই হোক না কেন, তোমার এই মাইনাস ল্যামডা যে পার্টটা এটা তো অলওয়েজ থাকবে, তাই না? মাইনাস ল্যামডা পার্টটা তো আর ভ্যানিশ হচ্ছে না, এটা যদি জিরো হয়ে যায় তাও তোমার মাইনাস ল্যামডা পার্টটা থাকবে স্কোয়ার রুটের মধ্যে। আর সেটা যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে মাইনাস ল্যামডার সাথে আইদার কোনো একটা ইমাজিনারি নাম্বার থাকবে বা কোনো একটা রিয়েল নাম্বার থাকবে। নেগেটিভ হলে একটা ইমাজিনারি পার্ট থাকবে, আর ওটা যদি পজিটিভ হয় তাহলে একটা রিয়েল নাম্বার থাকবে। তো যাই হোক না কেন এই মাইনাস ল্যামডাকে তুমি কিন্তু রিমুভ করতে পারবা না এই দুইটা রুট থেকে। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে যে নো ম্যাটার হোয়াট দ্য সাইন অফ lambda square minus omega square is a the term e to the power minus lambda t will be always contained in the solution as a factor, আমরা দেখব। তো e to the power minus lambda t এই টার্মটা অলওয়েজ একটা ফ্যাক্টর হিসেবে সলিউশনের মধ্যে থাকবে। এখন চিন্তা করো যে ল্যামডার ভ্যালু আমরা অবশ্যই দেখে আসছি যে ল্যামডার ভ্যালু হচ্ছে পজিটিভ, তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস ল্যামডা টি, এটা তাহলে অ্যাকর্ডিং মানে অ্যাজ টাইম টেন্স টু ইনফিনিটি, টাইম যতই ইনফিনিটির দিকে যাবে এই টার্মটা ততই কিসের দিকে যাবে, জিরোর দিকে যাবে। তো তাহলে এই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এটার সাথে যাই কিছু গুণ থাকুক না কেন, এটা যদি একটা ফ্যাক্টর হিসেবে থাকে, এখানে যাই থাকুক, এই যেহেতু টি টেন্স টু জিরো হলে এই টার্মটা জিরোর দিকে চলে যাচ্ছে, দ্যাট মিনস কি হবে যে আমাদের এই সলিউশনটা সময় বাড়ার সাথে সাথে জিরোর দিকে চলে যাবে, ঠিক আছে? এই কারণেই আমরা বলতেছি যে এই এই টার্মটাকে নাম দেওয়া হয়েছে ড্যাম্পিং ফ্যাক্টর, ঠিক আছে? এই টার্মটাকে আমরা বলতেছি ড্যাম্পিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাই এই ড্যাম্পিং এর ইফেক্টটা প্রকাশ করতেছে। দ্যাট মিনস আমরা যে বাস্তবে যেটা দেখি যে আস্তে আস্তে হচ্ছে এই অ্যামপ্লিটিউড কমতে 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 একসময় থেমে যায় স্প্রিং বা সরল দোলক। তো এই যে এই সলিউশনের এই টার্মটাই হচ্ছে সেটার জন্য দায়ী, ঠিক আছে? এই ড্যাম্পিং এর জন্য দায়ী। আচ্ছা, তো এখন আমরা ওই যে তিনটা কেস আমরা বলছি যে তিন ধরনের কেস হতে পারে, সেই তিন ধরনের কেস তাহলে একটু অ্যানালাইসিস করি। তো প্রথম কেস ওয়ান যেটা, সেটার নাম দেওয়া হয়েছে দেখো ওভার ড্যাম্পড সিস্টেম। ওভার ড্যাম্পড সিস্টেম দ্যাট মিনস ড্যাম্পিংটা বেশি। ওভার তো বুঝাই যায়, ওভার মানে তো আমরা বুঝি যে বেশি, তাহলে ওভার ড্যাম্পড সিস্টেম মানে হচ্ছে ড্যাম্পিংটা অনেক বেশি। তো যদি হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, যে স্কোয়ার রুটের মধ্যে যে অংশটা, সেটা যদি গ্রেটার দেন জিরো হয়, বা অন্যভাবে তুমি যদি বলো যে বেটা স্কোয়ারের ভ্যালু যদি 4 km এর চেয়ে বড় হয়, এটা কিভাবে আসলো? এখান থেকে এটা ইজিলি আনা যায়, তুমি জাস্ট ল্যামডার ভ্যালু আর ওমেগার ভ্যালু বসায় দিয়ে ক্যালকুলেশন করলেই হবে। ল্যামডা সমান সমান ছিল বেটা বাই কি টোয়াইস এম, তাহলে সেটার স্কোয়ার হবে কি বেটা স্কোয়ার বাই 4m স্কোয়ার, তারপরে মাইনাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কে বাই এম ইজ গ্রেটার দেন জিরো। এই যে এখান থেকে তো আমরা এটা আসলে লেখা যায়, তাই না? তো সেখান থেকে জাস্ট এখন তুমি রিঅ্যারেঞ্জ করলে এটা পেয়ে যাবা যে বিটা স্কোয়ার গ্রেটার দেন 4 km। তো তার মানে বোঝা যাচ্ছে কি কে ইন্টু এম ইন্টু 4 এই পুরোটার চাইতে বেটা স্কোয়ারের ভ্যালুটা বেশি, বা অন্যভাবে বললে বেটার ভ্যালুটা রুট ওভার 4 km এর চাইতে বেশি। যদি এইটা হয় ড্যাম্পিং
কনস্ট্যান্টটা এত বেশি হয় তখন আমরা হচ্ছে এই সিস্টেমটাকে বলবো হচ্ছে ওভার ড্যাম্পড সিস্টেম। এবং সেই ক্ষেত্রে যে 6 নম্বর আমরা যে রুট গুলো দেখে আসছিলাম, সেই যে রুট গুলো হবে রিয়েল এবং ডিস্টিংক্ট এবং হচ্ছে প্রত্যেকটাই হবে নেগেটিভ। এই জিনিসটা বোঝা যায় কিনা একটু খেয়াল করো। আচ্ছা, 6 নাম্বার এখানে যেটা ছিল যে ওরা বলতেছে যে 6 নাম্বারের এই রুট দুইটা তখন যখন আমাদের এই ল্যামডা স্কোয়ার মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার গ্রেটার দেন 0, তখন এই দুইটা রুটই হবে হচ্ছে রিয়েল হবে এবং ডিস্টিংক্ট হবে এবং দুইটা রুটই নেগেটিভ হবে। এটা রিয়েল ডিস্টিংক্ট হবে, এটা সবাই আশা করি বুঝতে পারতেছো, কারণ স্কোয়ার রুটের মাঝখানে একটা পজিটিভ সংখ্যা। সো নির্ণায়ক যদি পজিটিভ হয়, এটা তোমরা পড়ে আসছো। সো এটা বোঝাই যাচ্ছে যে এটা তখন আমাদের এটা হিসাব করতে কোনো অসুবিধা হবে না। এবং দুইটার সাথেই যেহেতু থাকবে, সো এটা একটা যেহেতু প্লাস আর একটা যেহেতু মাইনাস, সো সুতরাং দুইটার ভ্যালু তো সেম হবে না। একটা মাইনাস ল্যামডা থেকে একটার সাথে যোগ করতেছি আর একটার সাথে বিয়োগ করতেছি, তাহলে রিয়েল নাম্বার পাবো, তবে আনইকুয়াল পাবো। এখন দুইটাই নেগেটিভ আসবে, এটাকে ব্যাখ্যা করতে পারবা? এনিওয়ান? আমি বলতেছি যে এই দুইটা রুটই নেগেটিভ আসবে। স্যার রুট ওভার ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তো স্যার ল্যামডার থেকে ছোট মান দিবে, হ্যাঁ, এক্স্যাক্টলি। সেক্ষেত্রে এক্স্যাক্টলি, হ্যাঁ, রুট ওভার যদি শুধু ল্যামডা স্কোয়ার থাকতো তাহলে সেটা হচ্ছে ল্যামডার সমান, তাই না? আমরা পজিটিভ স্কোয়ার রুটটা চিন্তা করতেছি, তাহলে রুট ওভার ল্যামডা স্কোয়ার হচ্ছে ল্যামডার সমান। এখন সেটা থেকে একটা জিনিস বিয়োগ করা আছে, ওমেগা স্কোয়ার একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা নেগেটিভ না। তাহলে ওমেগা স্কোয়ার যেহেতু একটা পজিটিভ কোয়ান্টিটি, তুমি ল্যামডা স্কোয়ার থেকে বিয়োগ করে দেন হচ্ছে স্কোয়ার রুট করতেছো, তার মানে এই ভ্যালুটা এটা ল্যামডার চেয়ে ছোট। তাহলে ল্যামডার চেয়ে যেহেতু ছোট, আর এখানে তুমি হচ্ছে মাইনাস ল্যামডার সাথে যোগ করতেছো, তাই না? তার মানে মাইনাস ল্যামডার সাথে তুমি ল্যামডার চেয়ে ছোট একটা কোয়ান্টিটি যোগ করতেছো, তাহলে অবশ্যই এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে। আর এই পার্টটা তো নেগেটিভ হবে, এটা তো আর বোঝাই যায়, কারণ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। একটা নেগেটিভ নাম্বারের সাথে আরেকটা নাম্বার বিয়োগ যদি করি, দুইটা নেগেটিভ মিলে হচ্ছে -5 কত হয়? -10। ঠিক আছে, তার মানে এটা তো নেগেটিভ হবে, এটা নিয়ে সমস্যা নাই। বাট এটা যে নেগেটিভ হবে কিনা, এটা হয়তো অনেকের কাছে কনফিউশন লাগতে পারে, বাট আশা করি এখন ক্লিয়ার। তো তাহলে এই হচ্ছে আমাদের আমরা দেখলাম যে যদি হচ্ছে ওই স্কোয়ার রুটের মধ্যের অংশটা যদি পজিটিভ হয়, তাহলে দুইটা রুটই আমাদের রিয়েল, আনইকুয়াল এবং নেগেটিভ হবে। সো বুঝতেই পারতেছো আমাদের এই যে সলিউশনটা, এবং তখন আমরা যে জেনারেল সলিউশনটা পাবো, সলিউশনের ফর্ম তো আমরা জানি যে রিয়েল আনইকুয়াল হলে সলিউশনটা আমরা কিভাবে লিখি মনে আছে? যে জাস্ট c1 ই টু দি পাওয়ার, ওই যে কি ছিল, m1t প্লাস c2 ই টু দি পাওয়ার m2t, তাই না? যে m1 m2 অক্সিলারি ইকুয়েশনের রুট গুলো যদি হচ্ছে রিয়েল এবং আনইকুয়াল হয়, তখন জাস্ট আমাদের এইভাবে জেনারেল সলিউশনটা ফর্ম করতে হবে। তো এখন আমাদের এই জেনারেল সলিউশন এইখানে তাহলে যেটা আসছে, সেখান থেকে এটা আসে কিনা, এইখানে আমাদের রুট গুলো যেটা আসছে, এই খেয়াল করে দেখো, এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সেটাই যে আসলে থাকার কথা এখানে, তাই না? যে c1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তারপরে হচ্ছে প্লাস এই পুরো অংশটা, এই পুরোটার সাথে টি হবে, কারণ এই পুরোটাই তো রুট। তো সেই এরপরে তুমি যখন ওই মাইনাস ল্যামডা দিয়ে গুণ করবা, তারপরে ই টু দি পাওয়ার এ, ই টু দি পাওয়ার যদি এ মাইনাস এ প্লাস বি থাকে, তাহলে সেটাকে তো আমরা ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি লিখতেই পারি। তাহলে সেখান থেকে ই টু দি পাওয়ার এটা, তাহলে এখানেও একটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু টি থাকবে। একইভাবে এই টার্মে এখানেও ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি থাকবে, কারণ সেকেন্ড রুটটার মধ্যেও তো মাইনাস ল্যামডা আছে, তাই না? মাইনাস ল্যামডা মাইনাস সামথিং ছিল, তো এই যে মাইনাস সামথিং যেটা, সেই পার্টটাকে রেখে দিচ্ছে। আর ওই মাইনাস ল্যামডা টি সেটাকে হচ্ছে আলাদা করে দুইটা থেকে, তাহলে দুইটা টার্মে যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আছে, এই দুইটা টার্ম থেকে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টিটা কমন নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো বোঝা গেছে তো যে কিভাবে আমরা এই সলিউশন 7টা লিখলাম? তো এখন তুমি এই সলিউশন 7 এর দিকে যদি তাকাও, তাহলে ইজিলি বোঝা যায় যে এটা যতই সময় যাবে ততই কি হবে, এটা জিরোর দিকে চলে যাবে। এবং আমরা সেই ক্ষেত্রে এই যে এই ধরনের কিছু গ্রাফ পাবো। এখানে খেয়াল করে দেখো যে ধরো বস্তুটাকে এই যে সময়ের শুরুতে এক্স নট পয়েন্ট থেকে রিলিজ করা হয়েছিল 0 x0, যেহেতু x0টা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনের উপরে আছে মানে গ্রাফে, তাহলে বলতো যে সিস্টেমের ক্ষেত্রে
সিস্টেমের ক্ষেত্রে বস্তুটাকে মানে কি নিচের মানে নিচের দিকে টেনে ছাড়া হয়েছে নাকি উপরের দিকে কম্প্রেস করে ছাড়া হয়েছে? নিচের দিকে টেনে ছাড়া হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা উল্টা ছিল। সো ঠিক আছে, নিচের দিকে টেনে ছাড়া হয়েছে এক্স নট পরিমাণ পর্যন্ত। তো এরপর ওখান থেকে এখানে তুমি মানে এখানে পসিবল কয়েকটা গ্রাফ দেখানো হয়েছে যে তুমি হচ্ছে ভেলোসিটি যদি আলাদা আলাদা করে ছাড়ো, যে কোনো সময় হয়তো ভেলোসিটি ছাড়লা মানে ফ্রম রেস্ট, কোনো সময় হচ্ছে কিছু বেগ দিয়ে তারপরে ছাড়লা। যেভাবেই ছাড়ো না কেন আসলে দেখা যাবে যে কোনোই অসিলেশন হবে না যদি এই ড্যাম্পিং ফোর্সটা এই যে এই শর্তটা স্যাটিসফাই করে যে ড্যাম্পিং কনস্ট্যান্টটা এত বড় মাইনাস সরি √4 km এর চাইতেও বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে যে মিডিয়ামের যে রেজিস্ট্যান্স, যেটা মিডিয়ামের যে বাধা সেটা খুবই বেশি, যার কারণে আসলে ওই স্প্রিংটা বা মাসটা অসিলেট করবে না। ঠিক আছে, অসিলেট করার আগেই সেটা আসলে থেমে যাবে। দেখো প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে জাস্ট ওই একবারই একটু মানে কোন রকম একটু ইয়া দিয়েই তারপরে হচ্ছে সে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওভার ড্যাম্পড কেস। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড সিস্টেম। তো অর্থাৎ ইকুয়ালস টু জিরো, বোঝাই যাচ্ছে। তো যদি ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সমান সমান জিরো হয়, তো তাহলে সবকিছু আগে যেগুলো গ্রেটার দ্যান ছিল সেগুলো এখন কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি ক্রিটিক্যালি ড্যাম্পড। এবং ক্রিটিক্যালি ড্যাম্পড বলি এই কারণে, যদি আরেকটু ড্যাম্পিং ফোর্সটা যদি আরেকটু ছোট হয় তাহলেই কিন্তু আমাদের অসিলেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ক্রিটিক্যালি ড্যাম্পড, মানে একেবারে প্রান্তে দাঁড়ায় আছে, ক্রিটিক্যাল সিচুয়েশন। আচ্ছা, তো এই ক্ষেত্রে তো যেহেতু ওই স্কোয়ার রুটের টার্মটা হচ্ছে জিরো হয়ে গেছে, তাহলে ওইটা থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে রিয়েল ইকুয়াল রুট পাবো, এবং দুইটার রুটই আগের মতোই নেগেটিভ, কারণ ল্যামডা হচ্ছে পজিটিভ। তো দুইটা রুটের ভ্যালু যেহেতু হচ্ছে মাইনাস ল্যামডা আসবে, সুতরাং দুইটা রুটই হচ্ছে নেগেটিভ। এবং সেই ক্ষেত্রে সলিউশনটাকে তাহলে এভাবে লেখা যাবে, দুইটা ইকুয়াল রুট হলে আমরা জানি সেখানে ফর্মুলাটা কি ছিল, যে ওই যে অক্সিলারি ইকুয়েশনে যে c1 e⁻mx প্লাস c2 x e⁻mx, মনে আছে কিনা? তো এই সেই লজিক অনুযায়ী তাহলে 8 নাম্বারটা হবে হচ্ছে c1 e⁻−λt, মাইনাস ল্যামডা একটা সলিউশন, আবার এটা যেহেতু রিপিটেড সুতরাং প্লাস c2 t e⁻−λt। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে t, e⁻−λt এরকম। আচ্ছা, তো তারপরে দুইটা থেকে e⁻−λt কমন নিলে সো আমরা এইভাবে লিখতে পারি যে e⁻−λt ইনটু c1 প্লাস c2t। এখন এই 8 নাম্বার গ্রাফটা যদি একটু অ্যানালাইসিস করো, এই টার্মটা আগের মতোই e⁻−λt, এটা হচ্ছে t বাড়ার সাথে সাথে জিরোর দিকে যাবে, তবে এটা কিন্তু কখনোই সামথিং, এটা তো কখনোই তোমার জিরো মানে ইকুইলিব্রিয়াম লাইন যেটা, সেটাকে তো কখনো ক্রস করবে না, তাই না? তুমি যতই বসাও না কেন, টি এর ভ্যালু যাই বসাও না কেন, এটা সবসময় জিরোর চেয়ে বড় থাকবে, জিরোর দিকেই যাবে। যতই টি বাড়তে থাকবে ততই এটা জিরোর দিকে যাবে অ্যাসিম্পটোটিক্যালি, বাট এটা কিন্তু কখনোই ওই ইকুইলিব্রিয়াম পজিশনটাকে ক্রস করবে না, এটার ফাংশনটা, অর্থাৎ টি অ্যাক্সিসটাকে ক্রস করবে না। আর এই যে c1 প্লাস c2t যে ফাংশনটা আছে, সেটাকে সেই ফাংশনটা কিন্তু টি অ্যাক্সিসকে একবার ক্রস করতে পারে। এটাকে তুমি হচ্ছে যদি সলভ করো তাহলে একটা টি পাইতে পারো সলভ করে, টি এর রুট, রুট মানেই তো মানে টি অ্যাক্সিস কে কোথায় কাট করতেছে, তাই না? তো একইভাবে তাহলে এই যেহেতু এই দুইটা ফ্যাক্টর আমার গুণ আকারে আছে 8 নম্বরে আসলে, তাহলে 8 নম্বর থেকে আসলে বোঝা যায় যে এই যে এক্স অফ টি এর যে গ্রাফ, সেটা আসলে এই টি অ্যাক্সিসটাকে সর্বোচ্চ একবার ক্রস করতে পারবে, এর বেশি না। তো তার মানে হচ্ছে এই যেই বস্তুটা আছে স্প্রিং এর সাথে যেটা লাগানো, সেটা আসলে ইকুইলিব্রিয়াম পজিশনে একবারই ক্রস করতে পারবে ইকুইলিব্রিয়াম পজিশনটা। তো এই ক্ষেত্রেও এই যে তুমি যদি গ্রাফগুলো অ্যানালাইসিস করো তাহলেও তাই দেখা যাচ্ছে যে ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেমের ক্ষেত্রেও যে আগের মতোই জিরো এক্স নট পয়েন্ট থেকে ছাড়া হয়েছে, এবং এখানেও দেখা যাচ্ছে যে সর্বোচ্চ একবার ক্রস করতে পারবে বা ক্রস নাও করতে পারে, যদি হচ্ছে তোমার ওই ইনিশিয়াল ভেলোসিটির উপরে ডিপেন্ড করে। ইনিশিয়াল ভেলোসিটিটা যদি এরকম না হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রসও নাও করতে পারে, অ্যাসিম্পটোটিক্যালি অ্যাপ্রোচ করবে। তো খুব একটা পার্থক্য নাই ওভার ড্যাম্পড আর ক্রিটিক্যালি ড্যাম্পড এর মধ্যে। আসলে ওভার ড্যাম্পড হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড এর চেয়ে আরেকটু এক্সট্রিম কেস আর কি, মানে ওখানে ড্যাম্পিং ফোর্সটা অনেক বেশি, আর এখানে হচ্ছে ড্যাম্পিং ফোর্সটা একটু কম, বাট সেটা এখনো এত কম না যে অসিলেশন তৈরি হতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ একবার ওই ইকুইলিব্রিয়াম পজিশনটা ক্রস করতে পারে মাসটা।
বাট এর চেয়ে যদি কম হয়ে যায় তখনই আমরা দেখব যে অসিলেশন শুরু হবে। এই যে যেটা হচ্ছে কেস 3, এটাকে আমরা বলতেছি আন্ডার ড্যাম্পড সিস্টেম, তার মানে ড্যাম্পিং ফোর্সটা এখানে কম, সেজন্য আন্ডার কথাটা ইউজ করা হয়েছে। তো এখন বুঝতেই পারতেছো আগের মতো সবকিছু এখানে লেস দেন হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে 6 নাম্বার ইকুয়েশন থেকে আমরা যে রুট দুইটা পাবো, সেটা একটা হবে হচ্ছে মাইনাস ল্যামডা প্লাস আই ইন্টু রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার। এটা বোঝা যায় কিনা? যেহেতু স্কোয়ার রুটের মাঝখানে ছিল হচ্ছে আমার ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এবং সেটা হচ্ছে লেস দ্যান জিরো, নেগেটিভ একটা সংখ্যা, তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার সেটা হচ্ছে পজিটিভ। তো বুঝতেই পারতেছো। তো আমরা হচ্ছে ওই যে মাইনাসটাকে কমন নিয়ে সেই মাইনাস ওয়ান ইন্টু এটা লিখতে পারি, তাই না? যেহেতু এটা একটা নেগেটিভ সংখ্যা, তাহলে সেই মাইনাসটাকে মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, সেটাকে মাইনাসটা কমন নিয়ে সেই মাইনাস ওয়ানটাকে রুট ওভার করলে তাহলে আই হয়ে যাবে। তাহলে এটা আশা করি বোঝা গেছে। তাহলে মাইনাস ল্যামডা প্লাস আই রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার, আরেকটা হবে মাইনাস ল্যামডা মাইনাস আই রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার। তাহলে এই দুইটা কমপ্লেক্স কনজুগেট রুট আসলো এখন। তো কমপ্লেক্স কনজুগেট রুটের ক্ষেত্রে মনে আছে তো যে আমাদের ফর্মুলা কি, এ প্লাস মাইনাস আলফা প্লাস মাইনাস আই বিটা যদি হইতো, তাহলে যে ফর্মুলা ছিল হচ্ছে ই টু দি পাওয়ার আলফা টি, তারপরে এখানে c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি। তো সেই সূত্র অনুযায়ী তাহলে এখানে আমাদের আসবে ই টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, মাইনাস ল্যামডা হচ্ছে রিয়েল পার্ট, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু c1 cos, আর ইমাজিনারি পার্ট হচ্ছে এই যে এইটা স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমাদের বিটা অ্যাকচুয়ালি। তো তাহলে cos বিটা টি, দ্যাট মিনস এই স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার টি প্লাস c2 sin স্কোয়ার রুট অফ ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার টি। তাহলে এটা আসলে হচ্ছে আমাদের 9 নাম্বার ইকুয়েশন বা সলিউশন। এখন এইটার দিকে আবার একটু ভালো করে তাকালে কি বোঝা যাবে, যে যেহেতু এখানে খেয়াল করে দেখো এখানে আসলে কি আছে, এখানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, সেই অংশটা কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন, তাই না? সেটা কিন্তু কজ এবং সাইনের কম্বিনেশন, দ্যাট মিনস সেটা একটা পিরিয়ডিক ফাংশন, সময়ের সাথে সাথে এটা মানে অসিলেশন হতেই থাকবে। এবং সেই ফ্যাক্টরটাকে গুণ আছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দিয়ে, যেটা একটা কনস্ট্যান্টলি ডিক্রিজিং ফাংশন, টি যত বাড়বে এটা তত জিরোর দিকে যাবে। তাহলে বুঝতেই পারতেছো যে এই অসিলেশন হতে থাকবে, সময় বাড়ার সাথে সাথে অসিলেশন হবে, বাট অসিলেশনের এই আগে যেরকম অ্যামপ্লিটিউড একই থাকতো পুরোটা সময় জুড়ে, এখন কিন্তু সেটা হবে না। এখন যেটা হবে যে আস্তে আস্তে অসিলেশনের অ্যামপ্লিটিউড কমতে থাকবে, মানে এই যে এভাবে আস্তে আস্তে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যেতে থাকবে। এই যে এখানে গ্রাফ দেওয়া আছে, যে দেখো আনড্যাম্পড, যেটা রেড কালারে দেখানো সেটা হচ্ছে আনড্যাম্পড, সেখানে কোনো ড্যাম্পিং ফোর্স নাই, তো সেটার ক্ষেত্রে অসিলেশন একইভাবে চলবে। আর ব্লু কালারে যেটা আন্ডার ড্যাম্পড, সেটার ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে, ঠিক আছে? অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমে এই অসিলেশনটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তাহলে আমাদের আন্ডার ড্যাম্পড কেস। ওকে, তো এখন আমরা একটা অঙ্ক করি। জিলের বইতে আসলে 3টা কেজির জন্যই 3টা মানে প্রবলেম দেয়া আছে। তো সেখান থেকে আমি একটা প্রবলেম এখানে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নিবা, এবং ইয়ের বই তো এডওয়ার্ডসের বইতেও করা আছে। তো সেখান থেকেও দেখবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের জন্য সুবিধা। এটা তোমাদেরকে আমি বারবার বলি যে ওডি পরীক্ষায় প্র্যাকটিস না করে গেলে কিন্তু লিখে শেষ করতে পারবা না। আচ্ছা, তো এখানে যে অঙ্কটা সেটা একটু তাহলে আমরা দেখি, যে এটা যদিও এক্সাম্পলে করা আছে, বাট আমি জাস্ট কয়েকটা জিনিস একটু এক্সপ্লেইন করে দিই, তাহলে হয়তোবা তোমাদের নিজেরা যখন করবা তখন বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, তো এখানে বলা আছে যে যেই বস্তুটা হচ্ছে ঝুলানো হয়েছে স্প্রিং এর সাথে অ্যাটাচ করা হয়েছে, সেটার ওজন হচ্ছে ওজন মাস না, ঠিক আছে? ওজন হচ্ছে 16 পাউন্ডস, এবং এটা গত ভিডিওতেও ব্যাখ্যা করছি যে এই পাউন্ড নিয়ে অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যেতে পারো, যে ফুট পাউন্ড সিস্টেম। আসলে ফুট পাউন্ড সিস্টেম লিখে যদি সার্চ করো গুগলে, উইকিপিডিয়াতে গেলেই দেখবা যে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে যেটা ইউজ করতেছি সেটা আসলে গ্র্যাভিটেশনাল ফুট পাউন্ড সিস্টেম। সেখানে পাউন্ড হচ্ছে ফোর্সের ইউনিট, আর ফুট হচ্ছে লেংথ, সেকেন্ড হচ্ছে টাইম, আর মাসের ইউনিট হচ্ছে স্লাগ। এটা গত ভিডিওতেও বলছি। আচ্ছা,
তো যাই হোক, এখন আমরা দেখি যে 16 পাউন্ড ওজনের একটা বস্তুকে অ্যাটাচ করা হয়েছে 5 ফিট একটা স্প্রিং এর সাথে, এবং তার ফলে সেই স্প্রিংটা 8.2 ফিট পর্যন্ত লম্বা হয়েছে। ঠিক আছে, তার মানে এই স্ট্রেচিংটা হয়েছে তাহলে কতটুকু, 8.2 মাইনাস 5, দ্যাট মিনস 3.2 ফিট। ঠিক আছে, 3.2 ফিট হচ্ছে আমার এই মাছটা ঝুলানোর কারণে স্ট্রেচ হয়েছে। আচ্ছা, তাহলে সেখান থেকে আমি কে বের করতে পারবো। আমাদের কে এর ফর্মুলা কি ছিল, যে এফ সমান কে সমান সমান এফ বাই এস, তাই না? তাহলে এখানে এফ কত, এফ হচ্ছে এফ এর বলছি 16 পাউন্ড, পাউন্ডই হচ্ছে ফোর্সের ইউনিট, তার মানে ওজন। তো এটাই হচ্ছে 16টাই হচ্ছে আমার এফ, আর ইয়ার ভ্যালুটা কত, এই স্ট্রেচিং হয়েছে কতটুকু, 3.2 ফিট। তাহলে ভাগ করলে এটা পাবা হচ্ছে 5। ঠিক আছে, 5 পাউন্ড পার, এখানে পাউন্ড আর এখানে হচ্ছে ফিট, সো 5 পাউন্ড পার ফিট। এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। আর এরপরে এম, যেটা এম এর ভ্যালুটা দেয়া নাই, মাস দেয়া নাই, তো মাস মানে হচ্ছে আমরা জানি ডাব্লিউ বাই জি। তাহলে ডাব্লিউ হচ্ছে 16 পাউন্ড এখানে, আর জি হচ্ছে ওই যে ফিট পার সেকেন্ড স্কোয়ারে লিখতে হবে, ফিট পার সেকেন্ড স্কোয়ারে জি এর ভ্যালু আমরা জানি 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি কাটাকাটি করে আসবে হাফ। এটাকেই মানে সিম্পলিফিকেশন করলে যেটা যেটা সেটাকে নাম দেওয়া হয়েছে স্লাগ। ঠিক আছে, পাউন্ড পার পাউন্ড ইন্টু ফিট পার সেকেন্ড স্কোয়ার, পাউন্ড পার ফিট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ স্লাগ এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু, এম এর ভ্যালু তাহলে হাফ স্লাগ। ওকে, এম পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম, এরপর আর কি লাগবে, বলা হয়েছে যে ইনিশিয়ালি রিলিজড ফ্রম দ্য রেস্ট, ইনিশিয়ালি স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে at a point 2 feet above the equilibrium, ইকুইলিব্রিয়াম পজিশনের 2 ফিট উপর থেকে। ঠিক আছে, তো দ্যাট মিনস তাহলে এক্স অফ জিরো এটা কত হবে বলো, 2 ফিট বলা আছে, যেহেতু ফিট থাকলে আর আমাদের এটাকে কোনো ট্রান্সফর্ম করার দরকার নাই। ইউনিট কনভার্সনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বারবার বলতেছি যে পরীক্ষায় যে প্র্যাকটিস না করে গেলে এই ভুলগুলো করবা। দেখা গেল এখানে যদি দেওয়া থাকে 6 ইঞ্চি, তাহলে তুমি এখানে এক্স অফ জিরো সমান 6 লিখে দিবা, তো তাহলে কিন্তু আর হবে না। সব একই ইউনিটে নিতে হবে, একই ইউনিটে না নিলে অঙ্ক ভুল হবে। তাহলে এখানে এক্স অফ জিরো 2ই হবে, যেহেতু না সরি 2 হবে নাকি -2 হবে বলো তো, মাইনাস -2, বিকজ যেহেতু উপরের ইকুইলিব্রিয়াম পজিশনের উপর থেকে ছাড়া হয়েছে, দ্যাট মিনস আমরা বলছিলাম যে উপরের দিকটা হচ্ছে নেগেটিভ দিক, গ্রাফের ক্ষেত্রে না, গ্রাফের ক্ষেত্রে যা আছে তাই, কিন্তু আমাদের সিস্টেমের ক্ষেত্রে উপরে ইকুইলিব্রিয়াম পজিশনের উপরের দিকটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন। তাহলে এক্স অফ জিরো হবে -2, আর এক্স প্রাইম জিরো যেটা হচ্ছে ইনিশিয়ালি যেই ভেলোসিটি সেটা হচ্ছে জিরো, যেহেতু রেস্ট থেকে ছাড়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন পাইলাম। এবং এর সাথে আরেকটা আছে যে it is further known that the surrounding medium offers a resistance numerically equal to the instantaneous velocity. তার মানে যেটা বলতে যাচ্ছে যে আমাদের যে মিডিয়ামটা, সেটা যে রেজিস্ট্যান্স যে ফোর্সটা, সেটা হচ্ছে ইকুয়াল টু দা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যা সেটার সমান। ঠিক আছে, নিউমেরিক্যালি ইকুয়াল, বাট সাইনটা কি হবে সেটা বলে নাই। তো সাইনটা তো নেগেটিভ হবে, আমরা বুঝতেই পারতেছি। আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে ডিএক্স বাই ডিটি। তো ওরা বলে দিচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স যে ফোর্সটা, সেটা হচ্ছে এইটার নিউমেরিক্যালি এটার সমান। এখন এটার মানে নিউমেরিক্যালি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অ্যালজেব্রাইক্যালি এটার দুইটার সাইন সেম কি সেম না, এটা হচ্ছে তুমি নিজে ডিসাইড করে নাও। ঠিক আছে, তো এখন যেহেতু এটা হচ্ছে আমার মোশনের বিপরীতে, তার মানে মাইনাস একটা আসবে। অন্যভাবে বললে এই কথাটা বলতে পারতো যে ড্যাম্পিং কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1 আর কিছু না। ঠিক আছে, আমরা এখানে বিটা ডিএক্স বাই ডিটি লিখছিলাম, বিটার ভ্যালুটা 1 আসলে, এই কারণেই দুইটা ইকুয়াল বলতেছে, নিউমেরিক্যালি ইকুয়াল, সাইন উল্টাপাল্টা হতে পারে। ঠিক আছে, বাট অ্যাবসলিউট ভ্যালু নিলে দুইটার নিউমেরিক্যাল মান হচ্ছে সমান। তো তাহলে আমাদের এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে বলো, ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল যে এম এর ভ্যালু হচ্ছে হাফ এম ডি2 এক্স বাই ডিটি2, তারপরে কি ছিল সমান সমান মাইনাস কে এক্স। তাহলে মাইনাস কে এক্স মানে কে এর ভ্যালু আমরা কত পাইছি, কে এর ভ্যালু পাইছি হচ্ছে 5। ঠিক আছে, কে এর ভ্যালু 5, তার মানে -5x, তারপর মাইনাস কি ছিল বিটা ডিএক্স বাই ডিটি। তাহলে এখানে তো ওই সেটা হচ্ছে ডিএক্স বাই, শুধু ডিএক্স বাই ডিটি, তাহলে হয়ে গেল ডিএক্স বাই ডিটি। তো তাহলে এটাকে এখন তুমি সিম্পলিফাই করলে আলটিমেটলি যেটা পাবা সেটা হচ্ছে এক্স ডাবল প্রাইম প্লাস 2x প্রাইম
প্লাস 10x সমান সমান 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য বা এই সিস্টেমের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এটাকে সলভ করবা, এটাকে ওই যে অক্সিলারি ইকুয়েশন বের করে সলভ করে দেন সলিউশনটা পাবা। সলিউশনটা এখানে দিয়ে দেওয়া আছে, আর জিলের বইতেও করা আছে। এবং ফাইনালি সলিউশনটা বের করার পরে আমাদের ইনিশিয়াল কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে। ইনিশিয়াল যে কন্ডিশন দুইটা ছিল x অফ 0 সমান সমান -2 আর হচ্ছে x প্রাইম 0 সমান সমান 0, এই দুটো অ্যাপ্লাই করলে তখন ওই যে c1 c2 বাদ হয়ে যাবে। আলটিমেটলি c1 এর ভ্যালু আসবে -2, c2 এর ভ্যালু আসবে -2/3। তো এখানে আমাদের শুধু ডিসপ্লেসমেন্ট বের করতে বলা হয়েছে, সেজন্য আমরা এই দ্যাট মিনস এক্স অফ টি বের করলেই কাজ শেষ। যদি ডিসপ্লেসমেন্টের সাথে আরো কিছু বের করতে বলে তাহলে সেগুলো বের করতে হবে। যে যদি বলে যে ভেলোসিটি ফাংশনটাও বের করো, 2 ঘন্টা পরে তার ভেলোসিটি কত হবে সেটা বের করো, 2 মিনিট পরে বস্তুটা কোন জায়গায় থাকবে বের করো, তাহলে 2 মিনিট পরে বস্তুটা কোন জায়গায় থাকবে বের করতে হলে আমাকে এখানে কত বসাবো বলো? এক্স অফ 2 বসাবো নাকি? হ্যালো? স্যার 120 হবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই জানতে চাচ্ছি যে এক্স অফ 120 বসাতে হবে, কারণ হচ্ছে 2 মিনিট মানে হচ্ছে 160 সেকেন্ড, টি হচ্ছে সেকেন্ডে আছে। সো এক্স অফ 120 যেটা আসবে, ধরো সেটার ভ্যালু তোমার আসলো ধরো -1.5, দ্যাট মিনস তোমাকে বলতে হবে তাহলে বস্তুটা কি আমাদের গ্রাফের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পজিশনের নিচে আছে, বাট আমাদের অরিজিনাল সিস্টেমে কি ইকুইলিব্রিয়াম পজিশনের উপরে 1.5 ফিট বা 1.5 ফিট উপরে আছে, তাই না? ইন্টারপ্রেট করতে বলবে পরীক্ষায়, হয়তো বলবে যে মানে ইন্টারপ্রেট করো যে টি ইকুয়ালস টু 120-এ ওটার পজিশন কোথায় আছে। তাহলে তোমাকে জাস্ট খালি বললে হবে না যে এক্স অফ 120 সমান সমান -1.5, এটা মানে কি বোঝাচ্ছে সেটা বলতে হবে, যে বস্তুটা ইকুইলিব্রিয়াম পজিশনের 1.5 ফিট উপরে আছে। তারপরে হচ্ছে যদি বলে যে 2 মিনিট পরে তার ভেলোসিটি কত বলো, তাহলে ওই যে এক্স প্রাইম টি এর যে ফর্মুলা সেখানে এক্স টি সমান সমান 120 বসাবা। ঠিক আছে, সো এগুলো সবই তাহলে পারবা। এরপর বলতে পারে যে এটাকে কি বলে অ্যামপ্লিটিউডটা কত। এখন এখানে একটা ব্যাপার আছে যে আমরা এই জায়গাতে তো আসলে অসিলেশন যে চলতেই থাকবে সেরকম না ব্যাপারটা, তাই না? আমরা দেখে আসছি যে ড্যাম্পিং এর ক্ষেত্রে যে আহ, এটা ধরো এইভাবে যাবে আস্তে আস্তে কমে যাবে, তার মানে অ্যামপ্লিটিউডটা তো আর কনস্ট্যান্ট না, এখানে অ্যামপ্লিটিউডটা নিয়মিত কমতেছে, আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তো এই কারণে এখানে আসলে অ্যামপ্লিটিউড বলাটা আসলে ঠিক না, এখানে আমরা যেটা বলি সেটার নাম হচ্ছে কোয়াজি অ্যামপ্লিটিউড। ঠিক আছে, মানে কোয়াজি কথাটা সাধারণত যে যেটা পুরোপুরি ওই জিনিসটা না সেটার ক্ষেত্রে ব্যবহার করে। ঠিক আছে, তো কোয়াজি অ্যামপ্লিটিউড বলতে যে ওটা পুরোপুরি অ্যামপ্লিটিউড না, বাট এভারেজ আর কি, মানে তুমি কাছাকাছি, যে সর্বোচ্চ এই পর্যন্ত যাবে তারপরে আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, তারপরে কোয়াজি ফ্রিকোয়েন্সি নামেও একটা ব্যাপার আছে এখানে, এবং কোয়াজি পিরিয়ড বলতেও একটা ব্যাপার আছে এখানে। সবগুলোই আসলে চেঞ্জ হবে, পিরিয়ড বলো, ফ্রিকোয়েন্সি বলো, অ্যামপ্লিটিউড বলো, সবই সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। তো তারপরেও আমরা শুরুর দিকে যেটা সেটা কি আমরা ওইটা ধরে নিব, মানে ম্যাক্সিমাম যেটা সেটা কি, এই যে এখানে দেখো এই সেটা যদি জানতে চায় তখন আমাদের কি ওই যে অল্টারনেটিভ ফর্মে যেতে হবে, যেহেতু আমাদের এই ফর্ম থেকে আসলে আহ, এই যে এই ফর্ম থেকে এটা বোঝা খুব ডিফিকাল্ট যে অ্যামপ্লিটিউডটা কত বা কোয়াজি অ্যামপ্লিটিউডটা কত। এখানে আহ, আবার ওই যে আগের মতোই, যে আমরা আগে ছিল কি এক্স অফ টি সমান সমান শুধু c1 cos ওমেগা টি প্লাস c2 sin ওমেগা টি ছিল। এই দুইটাকে আমরা হচ্ছে এই ফর্মটাকে আমরা শুধু সাইন অথবা শুধু cos এ ট্রান্সফার করছিলাম, a sin ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস ফাই অথবা a cos ওমেগা টি মাইনাস ফাই। তো এইখানে হচ্ছে ঠিক সেম ভাবে আমাদের যখন অসিলেশন হবে, অর্থাৎ আন্ডার ড্যাম্পড যে কেসটা আছে সেই কেসে আমাদের এই যে এরকম যে সলিউশনটা আসে, এখানেও সাইন কজের কম্বিনেশন আছে। তো আমরা এই সাইন কজের কম্বিনেশন থেকে এখন আইদার শুধু সাইনে যাব আগের মতোই, অথবা শুধু কজে যাব। তো এটা জাস্ট আগেরটার মতোই হুবহু, এখানে নতুন কিছুই নাই। শুধু হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি টার্মটা বাইরে ফ্যাক্টর হিসেবে আছে, তো এটা ফ্যাক্টর হিসেবে থেকে যাবে। এটা এটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা শুধু এই মানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যের যে অংশটা সেইটাকে আমরা হচ্ছে সাইন কজের কম্বিনেশন থেকে শুধু সাইন বা শুধু কজে নিয়ে নিব। তো এখানে আগে ছিল ওমেগা শুধু ছিল, এখানে যদি আগেরটা মনে থাকে তোমাদের গত লেকচার, এখানে কি ছিল শুধু সাইন ওমেগা ছিল, কজ ওমেগা টি ছিল। তো সেখান থেকে আমরা গেছিলাম কোথায়, সাইন ওমেগা টি প্লাস ফাই। আর এখন তাহলে এই ওমেগার জায়গায় যেটা আছে সেটা হবে সাইন রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু টি প্লাস ফাই। ঠিক আছে, আগের মতোই যে এখানে বাইরে একটা এ আসবে, সেই এটা আসছে, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু যেটা ছিল সেটা ছিলই, সেটা থাকবেই। ঠিক আছে,
তো সেই আগের মতোই এখানেও a এর ফর্মুলাটা হচ্ছে স্কয়ার রুট অফ c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার, এবং tan phi এর ফর্মুলা হচ্ছে c1 বাই c2, যেখানে c1 sin phi আসলে হচ্ছে c1 বাই a, আর cos phi হচ্ছে c2 বাই a। তো এটা হচ্ছে সাইনে নেওয়ার জন্য, আর যদি হচ্ছে তুমি কজে নিতে চাও তাহলেও কজেও নিতে পারবে, সেই ক্ষেত্রে জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, আর হচ্ছে এই যে tan phi এর ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, এখানে c1 বাই c2 বদলে c2 বাই c1 হবে, sin phi আর cos phi এই দুটাও মানে চেঞ্জ, c2 বাই a আর c1 বাই a। স্যার ফাইটা কি এখানে? ফাইটাকে আমরা এখানে ফেজ অ্যাঙ্গেল বলে, ঠিক আছে। আসলে মানে পুরোটাকেই বোধহয় ফেজ অ্যাঙ্গেল বলে। ফাইটা হচ্ছে তুমি যে এই যে আমি গত ভিডিওতেও বোধহয় একটু এক্সপ্লেইন করছি, মানে তুমি যেইটুকু এদিক সেদিক করলে, কারণ আমরা বলছি যে সাইন কজের মধ্যে আসলে ডিফারেন্সটা কিন্তু কিছুই না, জাস্ট হচ্ছে তুমি ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে সমস্যা। তুমি যদি এই গ্রাফটাকে এখানে নিয়ে আসো, ঠিক আছে, তাহলে কিন্তু একটা হয়ে যাবে সাইন আর একটা হয়ে যাবে কজ। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। গ্রাফটা যদি এই যে এই জায়গাতে নিয়ে আসো, তাহলে এই মানে সাইন আর কজের মধ্যে আসলে আহ, এই কি বলে এটাকে ট্রান্সলেশন যেটা বলি আমরা, যে জাস্ট এই অ্যাঙ্গেলটা যেটা আছে কজের পরে যে অ্যাঙ্গেলটা আছে বা সাইনের পরে যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটার যদি একটু ট্রান্সলেশন হয় তাহলেই কিন্তু একটা থেকে আরেকটায় চলে যাওয়া যায়। তো এই যে এই ফাইটা হচ্ছে সেই কোয়ান্টিটিটা, মানে যেইটুকু অ্যাড বা বিয়োগ করলে তোমার হচ্ছে ওই অরিজিনাল কার্ভটাই থাকবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো এখন এই যে আগের মতোই এখানে যদি একটু ভালো করে তাকাও, তাহলে আমার যদি ধরো এই টার্মটা না থাকতো, তাহলে কিন্তু এটা পুরোপুরি একটা কি হতো, একটা পুরোপুরি একটা পিরিয়ডিক ফাংশন হতো, এবং সেই ক্ষেত্রে অলওয়েজ আমাদের অ্যামপ্লিটিউডটা হয়তো a, কারণ সাইন ওমেগা মানে সাইন এখানে যা আছে এটার ভ্যালু হাইয়েস্ট হতে পারে হচ্ছে +1 এবং বা -1। তো সুতরাং আইদার এটার এই এক্স অফ টি এর হাইয়েস্ট ভ্যালু হবে +a আর লোয়েস্ট ভ্যালু হবে -a। এটা হচ্ছে যদি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি পার্টটা না থাকতো, বাট যেহেতু এখন আছে, তাহলে সেই জন্য ওইটা আস্তে আস্তে কমে যাবে। তো এই শুরু মানে এই টার্মটাকেই আমরা বলতেছি যে এই পুরোটা, অর্থাৎ এ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই টার্মটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ড্যাম্পড অ্যামপ্লিটিউড বা কোয়াজি অ্যামপ্লিটিউডও বলে। তো এটা হচ্ছে ড্যাম্পড অ্যামপ্লিটিউডের ফর্মুলা, ঠিক আছে, অ্যামপ্লিটিউডের ফর্মুলা। এবং এইখানে তুমি যখন ইনিশিয়ালি টি যখন 0 পাবা, ঠিক আছে, টি যখন 0 বসাবা, তখন তো হচ্ছে তোমার মানে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টটা দেখাবে, এই যেটা, ঠিক আছে। তো এইটার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ওইটাই, এরপরে তুমি যতই যাবা, সময় যতই বাড়বে, তত তত কিন্তু তোমার এই এর ভ্যালুটা মানে এই টার্মটা যেহেতু কমতে থাকবে, দ্যাট মিনস তোমার অ্যামপ্লিটিউডটা কমতে থাকবে। তো এরপর যেটা আসতেছে, আগে আমাদের কি বলে পিরিয়ডের ফর্মুলা কি ছিল, টোয়াইস পাই বাই ওমেগা। তাহলে এখানে হবে হচ্ছে কি টোয়াইস পাই বাই স্কয়ার রুট অফ, যেহেতু এখানে ওমেগার বদলে এখন আছে কি স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার আছে, তাহলে এখানে আমাদের এটা হবে হচ্ছে পিরিয়ডের ফর্মুলা। বাট এই পিরিয়ডটাও তাহলে পুরোপুরি আসলে অরিজিনাল পিরিয়ডের মতো না, সেই জন্য আমরা এটাকে বলছি যে কোয়াজি পিরিয়ড। এবং একইভাবে এটার উল্টাটা যেটা, সেটাকে আমরা নাম দিয়েছি কোয়াজি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এই আগের যেই অঙ্কটা আমরা করলাম, সেই অঙ্কটাকে তুমি হচ্ছে যদি এই স্টাইলে যদি কনভার্ট করো, যেমন সাইনে যদি নাও, তাহলে দেখবা যে আগের অঙ্কটায় কে আমরা যে এইভাবে নিতে পারি, শুধু সাইন ফাংশনে যদি ট্রান্সফার করি, যে এক্স অফ টি সমান সমান 2√10 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, তো ছিলই ই টু দি পাওয়ার মাইনাস টি, ওখানেও ছিল, দেখো এই যে এখানেও আছে, এখানেও আছে। আর এরপরে ওই যে সাইন আর কজের কম্বিনেশন ছিল, সেটাকে আমরা শুধু সাইনে নিয়ে গেলাম। তো এই কনভার্সনটা গত ক্লাসেও বুঝাইছি, যদি তারপরও কারো করতে গিয়ে সমস্যা হয় আমাকে বলবা। এটা খুব কঠিন কিছু না, তোমাদের কমপ্লেক্সেও এই কনভার্সন করার কথা। ও আচ্ছা, তোমাদের তো এখনো কমপ্লেক্স কি নাই, তো সেকেন্ড ইয়ারে আছে? না স্যার। আচ্ছা, সেকেন্ড ইয়ারে নাই, বাট কমপ্লেক্সও পড়ে আসছো, ওখানেও তো মানে এই যে পোলার আর কার্তেসীয় কার্তেসীয় থেকে পোলার স্থানাঙ্কে যাওয়ার সময় তো এটা লাগার কথা। আচ্ছা, যাই হোক। তো এই হলো আমাদের ড্যাম্পড মোশনের ক্ষেত্রে যে কি ধরনের অঙ্ক আসতে পারে বা কি বের করতে বলতে পারে। এখন এই যে যেমন ধরো তোমাকে যদি আগের অঙ্কটাতে বলতো যে কোয়াজি অ্যামপ্লিটিউডটাও বের করো বা ড্যাম্পড অ্যামপ্লিটিউডটাও বের করো, তাহলে আমার এই যে ড্যাম্পড অ্যামপ্লিটিউড করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস টি সহ কিন্তু, ঠিক আছে, এই পুরোটা। আর হচ্ছে এই সিস্টেমের মানে হাইয়েস্ট যদি বলে যে এটা তো আস্তে আস্তে কমবে, ঠিক আছে, অ্যামপ্লিটিউডটা, বাট সর্বোচ্চ
কত পর্যন্ত যাবে। তো সর্বোচ্চ যেতে পারে যে টি যখন, তাহলে টি ইকুয়ালস টু যদি 0 বসাও তাহলে 0 বসায় দেখো কত আসে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে কোয়াজি পিরিয়ড এবং কোয়াজি ফ্রিকোয়েন্সি এগুলো তাহলে এখান থেকে বের করতে পারবা। তো নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে এইটার সাথে এখন আবার আমরা আরো নতুন কিছু অ্যাড করব। সেটা হচ্ছে যে এক্সটার্নাল ফোর্স যদি থাকে। কয়টা স্লাইড আছে দেখি। আচ্ছা, 2টা স্লাইড, শেষ করা যাবে, অসুবিধা নাই। ওকে, সো এখন যেটা সেটা আসতেছে যে ড্রাইভেন মোশন উইথ ড্যাম্পিং, মানে ড্যাম্পিং পর্যন্ত আমরা করে আসছি, এখন তার সাথে এখানে ফ্রি এর বদলে এখন কি আসছে ড্রাইভেন মোশন। তার মানে হচ্ছে আলাদা বাইরে থেকে কোনো একটা ফোর্স থাকবে। ধরো তুমি যেই মানে কি বলবো প্ল্যাটফর্মটার সাথে স্প্রিংটা কানেক্ট করা, ঠিক আছে, এখানে তো বস্তুটা আছে, তো এটা অলরেডি একটা মিডিয়ামে আছে, সেই মিডিয়ামের কারণে অলরেডি একটা ড্যাম্পিং ফোর্সও আছে। আর হচ্ছে এই যে যে প্ল্যাটফর্ম যেটা, সেটাও ধরো কোনো একটা এক্সটার্নাল ফোর্স, ধরো তুমি হাত দিয়ে এই যে প্ল্যাটফর্মটা এটা ধরে হচ্ছে উপর নিচে ভাইব্রেট করতেছো, ঠিক আছে, বা ওইটা যেই সিস্টেমে আছে সিস্টেমটার এই প্ল্যাটফর্মটাও কোনো একটা ভাইব্রেশনে আছে। তো তাহলে এই ভাইব্রেশনটাও তো এই ম্যাসের যে ভাইব্রেশন বা অসিলেশন, সেই স্প্রিং এর অসিলেশনের উপরেও সে প্রভাব ফেলবে, তাই না? তো অর্থাৎ এক্সটার্নাল কোনো ফোর্সও যদি ইমপ্রেস করা হয় বা ইম্পোজ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মোশনের তাহলে মানে ম্যাসের অবস্থাটা কি হবে বা মোশনটা কেমন হবে সেটা আমরা এখন দেখব। তো আগের যে দেখো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আর খুব বেশি ব্যাখ্যা করার আমার মনে হয় প্রয়োজন নাই। আগে যেটা ছিল জাস্ট সেটার সাথেই একটা টার্ম জাস্ট অ্যাড হয়েছে এখানে। এখন বলতে পারো যে স্যার এই এক্সটার্নাল ফোর্স এটাকে এফ অফ টি কেন ধরলাম? এফ অফ, এটা তো আসলে এফ অফ টি এক্স হওয়া উচিত, তাই না? মানে টি এক্স বলতে আসলে হ্যাঁ, এক্স বলতে আমি মানে স্পেস বোঝাচ্ছি আর কি, যে সময়ের ফাংশন হতে পারে এবং স্পেসের ফাংশনও তো হতে পারে, তাই না? যে ওটা শুধু যে সময়ের সাথে সাথেই ওই বলের পরিমাণটা চেঞ্জ হবে তা না, সময় স্পেসের সাপেক্ষে চেঞ্জ হতে পারে। তো টি এক্স ধরলে ধরা যাবে, কোনো অসুবিধা নাই তুমি যদি রিয়েলিস্টিক করতে চাও, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা তখন সলভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যেসব মেথডে সলভ করে আসছি হয়তো ওইসব মেথডে সলভ করতে পারবো না। তো এই মানে সিম্পলিসিটির জন্য আমরা ধরে নিচ্ছি যে এক্সটার্নাল ফোর্স যেটা আছে এফ, সেটা হচ্ছে শুধুমাত্র টি এর উপরে ডিপেন্ড করে, এই জন্য সেটা হচ্ছে একটা টি এর ফাংশন। এখন এইটাকে প্লাস দিয়ে অ্যাড করা হয়েছে, কারণ হচ্ছে তুমি মানে আমার যেটা মনে হয় যে তুমি যদি একটা মানে ভাইব্রেটিং কোনো একটা বডিকে তুমি যদি আবার নিজে হাতে নিয়ে যদি হচ্ছে আপ ডাউন করো, তো তাহলে আমার মনে হয় যে ভাইব্রেশন আরো বেড়ে যায়, তাই না? সেটাই তো হয় নাকি? কখনো কি ট্রাই করছো? কি ব্যাপার, কেউ কোনো কথা বলে না কেন? না স্যার, ট্রাই করিনি। ট্রাই করো নাই? আচ্ছা, আমার কাছে মনে হয় যে এরকমই হয়, ঠিক আছে। বা তুমি কোনো একটা যে জিনিসটা অলরেডি ভাইব্রেট করতেছে সেখানে তুমি যদি আবার বাইরে থেকে কোনো মানে ওই ভাইব্রেশনের মধ্যেই দেখা যাচ্ছে তুমিও নিজে হাত দিয়ে নাড়াচ্ছ বা কোনো একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছো, তখন ওই ভাইব্রেশনটা দেখা যায় আরো বেড়ে যায়। তো এই কারণে আমরা এটাকে প্লাস দিয়ে অ্যাড করতেছি, প্লাস। কিন্তু স্যার অনেক সময় তো এক্সটার্নাল ফোর্স যদি হ্যাঁ, ভাইব্রেশনের এখন যদি তোমার এক্সটার্নাল ফোর্সটা যদি এফ অফ টিটা যদি এমন হয় যে সেটা হচ্ছে তুমি হচ্ছে ওই গতির বিপরীতেই দিচ্ছ, ঠিক আছে, মানে ডেলিবারেটলি, জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে এফ অফ টি এর সাইনটা তুমি নেগেটিভ করে দিলেই হবে। এফ অফ টি এর যে ফর্মুলাটা, মানে এফ অফ টি এর যে একটা ফর্মুলা তোমার তো থাকবে, এখানে তো আমি কোনো ফর্মুলা লিখি নাই, জাস্ট হচ্ছে টার্মটা লিখছি। তো তখন সেই যে ফর্মুলাটা থাকবে সেই ফর্মুলার মধ্যে একটা নেগেটিভ সাইন থাকবে, তো আলটিমেটলি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমাদেরকে আর আগের, হ্যাঁ বলো। এখানে মানে এক্সটার্নাল ফোর্সটা এফ বা সরি টি বা এক্স এর ফাংশন কেন হয় এটা বুঝতেছি না। এক্সটার্নাল ফোর্স, এখন তুমি যদি বলো যে আমি কনস্ট্যান্ট একটা ফোর্স অ্যাপ্লাই করব, তাতেও কোনো সমস্যা নাই। মানে এফ অফ এফটা একটা কনস্ট্যান্ট ভ্যালু তুমি দিবা সব সময়, তাতেও কোনো অসুবিধা নাই। টি এর সাপেক্ষেও চেঞ্জ হবে না, এক্স এর সাপেক্ষেও চেঞ্জ হবে না, বাট সেটাকেও তো আমি টি আর এক্স এর ফাংশন বলতে পারি, মানে সময় এবং স্পেসের ফাংশন বলতে পারি, তাই না? কনস্ট্যান্ট যে কোনো ভ্যালু তো ফাংশন। আর ফাংশন কেন হবে? কারণ হচ্ছে ফোর্সের পরিমাণটা তোমার সময়ের সাপেক্ষে চেঞ্জ হতে পারে।
সো এজন্য সময়ের ফাংশন। তারপরে তোমার স্পেসের সাপেক্ষেও চেঞ্জ হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে মানে ডিসপ্লেসমেন্ট হলে ফোর্সের পরিমাণটা কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো এখানে কিন্তু আমি কোনো এফ এর এক্সপ্লিসিট কোনো ফর্মুলা দেই নাই, যে এফ এর আসলে ফর্মুলাটা কি, জাস্ট বলছি যে সেটা ধরে নিচ্ছি যে সেটা টি এর কোনো একটা ফাংশন। এখন পার্টিকুলার ফাংশনটা কি হবে সেটা আমাদের মানে প্রবলেম গুলোতে দেয়া থাকবে, বা রিয়েল লাইফে যখন আমরা কাজ করব তখন কোনো একটা ফাংশন দিয়ে সেই ফোর্সটাকে আমাদের অ্যাপ্রক্সিমেট করতে হবে, যে ধরে নিচ্ছি যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা মোটামুটি এই ফাংশন অনুযায়ী অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা একটু পরেই একটা অঙ্ক করলেই দেখতে পারবা। আচ্ছা, তো জেনারেল সলিউশন অফ 10, তো আগের মতোই এটাকে যদি জেনারেল সলিউশন করতে যাও তাহলে এখানে কিন্তু এখন কিন্তু আর ইকুয়েশনটা যদি হচ্ছে দেখো যে এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এটা কিন্তু তোমার নন হোমোজিনিয়াস হবে না, মানে হোমোজিনিয়াস হবে না। এটা নন হোমোজিনিয়াস হবে, কারণ হচ্ছে আমার এক্স এর টার্ম গুলো এই যে এটার মধ্যে এক্স আছে, এটা এই পাশে আসবে, এটা ওই পাশে আসবে, আর ডান পাশে কিন্তু জিরো আসবে না, ডান পাশে এফ অফ টিটা থেকে যাবে। তার মানে এটা হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন। তো নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি যে সলিউশনে কি থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। সো এই 10 এর সলিউশন যাই হোক না কেন সেটার ফর্মটা হবে এইরকম, একটা হচ্ছে এক্স অফ টি সমান সমান এক্সসি প্লাস এক্সপি, একটা এক্সসি আর একটা হচ্ছে এক্সপি। একবার ওই যে ডান পাশটা জিরো ধরে সলভ করতে হবে, দেন হচ্ছে এফ অফ টি এর জন্য সলভ করতে হবে। তার মানে আমাদের ওই যে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, তারপরে হচ্ছে অথবা ভ্যারিয়েশন অফ প্যারামিটার, যে কোনো একটা মেথডে তোমার হচ্ছে ওই পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে। আচ্ছা, এখন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি এই এফ অফ টিটা, আচ্ছা এটা তাহলে আমি পরে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে, আগে অঙ্কটা দেখি, তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। আচ্ছা, এখানেও আগের মতোই দেখো একটা অঙ্ক দেয়া আছে যে এরকম এরকম 16 পাউন্ড ওজনের এত ফিট স্প্রিং এর সাথে স্ট্রেচ করা হয়েছে, এই সেই সব কিছু দেয়া আছে, এগুলো আর আমি ব্যাখ্যা করতেছি না এখানে। এইখানে জাস্ট নতুন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে the mass is driven by an external force f of t সমান সমান 10 cos thrice t। দেখো যে f of t এর ফর্মুলাটা দিয়ে দেওয়া আছে 10 cos thrice t। এই ফাংশনের ভ্যালু অনুযায়ী হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা চেঞ্জ হচ্ছে। এই ফাংশনের ভ্যালু টি এর টি ইকুয়ালস টু তুমি 0 1 2 3 এরকম বসালে টি এর বিভিন্ন ভ্যালুর জন্য এই ফাংশনের যে ভ্যালু পাবা এক্সটার্নাল ফোর্সটা ওই অনুযায়ী অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে দেখো ইকুয়েশনটা আসবে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসবে দিস ওয়ান। এম কে এর ভ্যালু তোমরা বের করতে পারবা, আই হোপ ওটা তো সমস্যা হবে না। সো সবগুলো বের করার পরে সিম্পলিফাই করলে এটা আসবে। তো এটা একটা নন হোমোজেনাস ইকুয়েশন এবং সাথে ইনিশিয়াল কন্ডিশন গুলো এখানে দেয়া আছে। ইনিশিয়াল কন্ডিশন গুলো হচ্ছে এক্স অফ 0 আসবে 2 ফিট বিলো দ্য ইকুইলিব্রিয়াম পজিশন বলা আছে। সো এক্স অফ 0 হচ্ছে +2, আর হচ্ছে কি রিলিজড ফ্রম রেস্ট বলা আছে, রিলিজড ফ্রম রেস্ট, তার মানে হচ্ছে এক্স প্রাইম 0 হচ্ছে 0। তাহলে এখন তুমি যদি হচ্ছে এটাকে সলভ করো তাহলে এক্সসি পাবা হচ্ছে দিস ওয়ান, এক্সসি আসবে হচ্ছে এটা, আর কমপ্লিমেন্টারি ফাংশন, আর পার্টিকুলার সলিউশনটা আসবে 10/3 cos 3t প্লাস sin 3t। এরপর তাহলে আমাদের জেনারেল সলিউশন যেটা সেটা আসবে যে এক্সসি প্লাস এক্সপি। এবং এখনো আমরা এখানে ইনিশিয়াল কন্ডিশনটা অ্যাপ্লাই করি নাই, কারণ দেখো যে সি1 সি2 রয়ে গেছে। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ যে এক্সসি বের করার পরেই কিন্তু ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করবা না, বারবার বলতেছি। ঠিক আছে, এক্সপি এবং এক্সসি দুইটা বের করে দুইটাকে যোগ করে দেন যে ফাংশনটা আসবে জেনারেল সলিউশন, সেইখানে হচ্ছে আমরা ইনিশিয়াল কন্ডিশন গুলো ইম্পোজ করব। ঠিক আছে, অনেকে এই ভুলটা করে যে এক্সসি এর মধ্যে সি1 সি2 আছে, এক্সপি এর মধ্যে তো নাই। তো মনে করে যে সো এটার তো কোনো ইফেক্ট নাই, শুধু সি1 সি2 তো এটার মধ্যেই আছে, তো এটার উপরে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে বের করে ফেলি, এটা হবে না, ভুল আসবে রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, তো তুমি যদি ইনিশিয়াল কন্ডিশন গুলো অ্যাপ্লাই করো তাহলে সি1 সমান সমান -4/3 আর সি2 সমান সমান যে একটা বিদ্যুতের নাম্বার আসলো। তো যাই হোক, আলটিমেটলি আমাদের সলিউশনটা আসবে হচ্ছে দিস ওয়ান। এখন এই সলিউশনটার দিকে যদি একটু ভালো করে তাকাও তাহলে দেখতে পারবা যে আমাদের এক্সসি যে পার্টটাই, যে এই পার্টটা তো এক্সসি তাই না, এক্সসি, আর এই পার্টটা হচ্ছে এক্সপি। এক্সসি পার্টটা এটা কিন্তু সময়ের সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে এটার সাথে যে e⁻t/2 একটা ড্যাম্পিং ফ্যাক্টর এটার সাথে গুণ আকারে আছে, মাল্টিপ্লিকেশন হিসেবে আছে। সো এই এক্সসি টার্মটা কিন্তু সময়ের সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে, তার কোনো মানে সেটা জিরোর দিকে যাবে, সেটার আর তেমন কোনো ইফেক্ট থাকবে না। বাট এক্সপি যে টার্মটা আছে সেটা কিন্তু ভ্যানিশ হবে না, সময় বাড়াইলেও এটা কিন্তু এই পিরিয়ডিক ফাংশনটা কিন্তু থেকেই যাবে। তো এই কথাটাই এখানে বলা হয়েছে
যে যদি আমাদের এখানে এফ অফ টিটা কি ছিল, দেখো আমাদের এই অঙ্কের বেলায় এফ অফ টিটা নিজেও একটা পিরিয়ডিক ফাংশন ছিল, এই এক্সটার্নাল ফোর্স যেটা সেটাও কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন ছিল। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে যদি এফ অফ টি নিজে একটা পিরিয়ডিক ফাংশন হয়, অর্থাৎ এক্সটার্নাল ফোর্সটা তুমি যদি পিরিয়ডিক্যালি অ্যাপ্লাই করো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সলিউশনটা, সেই সলিউশনটা একটা নন পিরিয়ডিক ফাংশন এক্স সিটি, দ্যাট মিনস কমপ্লিমেন্টারি ফাংশন যেটা, সেটা হবে একটা নন পিরিয়ডিক ফাংশন, আর এক্সপি যেটা সেটা হবে একটা পিরিয়ডিক ফাংশন। এবং দেখা যাবে যে এই টি টেন্ডস টু ইনফিনিটি করলে এক্স সিটি যে টার্মটা আছে, কমপ্লিমেন্টারি যে ফাংশনটা আছে, সেটা হচ্ছে জিরোর দিকে চলে যাবে, আর এক্সপি যেটা আছে সেটা থেকে যাবে। দ্যাট মিনস যখন সময় অনেক বেড়ে যাবে, অর্থাৎ সময় অনেক বাড়ার সাথে সাথে আমাদের ওই বস্তুটার যে অসিলেশন সেটা আসলে গভর্নড হবে, মানে এটাকে আমরা বলি গভর্ন করে, যে ঠিক আছে, গভর্নিং ইকুয়েশন বা গভর্নিং পার্ট, ঠিক আছে, যে ওই আলটিমেটলি ডিসপ্লেসমেন্টটা এক্সপিটি যে ফাংশনটা আছে সেইটা অনুযায়ী চলতে থাকবে, কারণ যতই সময় বাড়বে ততই এক্সসিটি তো জিরো, ওটা অ্যাড করা না করা কোনো তেমন কোনো ইফেক্ট থাকবে না, ঠিক আছে। সো এক্সপিটি এর যে ভ্যালু ওই ডিসপ্লেসমেন্টের ভ্যালু তাই হবে, বুঝতে পারতেছো আশা করি। সো এই কারণে আমরা বলতেছি যে এই যে কমপ্লিমেন্টারি ফাংশন এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট টার্ম বা ট্রানজিয়েন্ট সলিউশন, ঠিক আছে, এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়, এই জন্য এটার নাম দিচ্ছে ট্রানজিয়েন্ট টার্ম বা ট্রানজিয়েন্ট সলিউশন। আর এক্সপিটি যেটা যেটা একটা সার্টেন টাইম পরেও এটা থেকে যাবে, সেটাকে আমরা বলি স্টেডি স্টেট টার্ম বা স্টেডি স্টেট সলিউশন, ঠিক আছে। স্টেডি স্টেট মানে এটা থাকবেই, ঠিক আছে, অবিরত চলতে থাকবে, তো স্টেডি স্টেট টার্ম বা স্টেডি স্টেট সলিউশন। তো তাহলে যদি তোমাকে এরকম কোনো একটা অঙ্ক দিয়ে, মানে প্রবলেম দিয়ে যদি বলা হয় যে এটার ট্রানজিয়েন্ট সলিউশনটা বের করো বা হচ্ছে স্টেডি স্টেট সলিউশনটা বের করো, তাহলেও তুমি জানো যে কি বের করতে হবে। ট্রানজিয়েন্ট সলিউশন বের করতে বললে শুধুমাত্র এক্সসি কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করতে হবে, আর হচ্ছে স্টেডি স্টেট টার্ম বা স্টেডি স্টেট সলিউশন বের করতে হলে পার্টিকুলার সলিউশনটা বের করতে হবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ড্রাইভ এন্ড মোশন উইথ ড্যাম্পিং। নেক্সট ক্লাসে যেটা আসবে সেটা হচ্ছে ড্রাইভ এন্ড মোশন উইদাউট ড্যাম্পিং, অর্থাৎ আমরা, আচ্ছা এটা আমি তাহলে একটু বলে দেই, এটা আমার মনে হয় আর আলাদা করে দেখানোর মানে এক্সপ্লেন করার দরকার নাই, জাস্ট হচ্ছে তোমরা নিজেরা দেখবা, আমি স্লাইড গুলো অ্যাড করে দিব, ঠিক আছে, দুইটা স্লাইড অ্যাড করে দিব ড্যাম্পিং এর জন্য। সেইখানে কি হবে বুঝতেই পারতেছো, যদি হচ্ছে আমি ড্যাম্পিংটা বাদ দিয়ে দেই, এই যে এখান থেকে এই ইকুয়েশন থেকে, এখন আমি বলছি যে ড্রাইভ এন্ড মোশন উইদাউট ড্যাম্পিং, ড্যাম্পিংটা থাকবে না, তাহলে বলো তো ওই 10 নম্বর ইকুয়েশনে কোন টার্মটা বাদ যাবে? এনিওয়ান? স্যার মাইনাস minus বি beta বিটা হ্যাঁ, ইনটু এই টার্মটা জাস্ট বাদ যাবে, ঠিক আছে, এই মাইনাস বিটা ডিএক্স বাই ডিটি এই টার্মটা থাকবে না, আর বাকি দুইটা থাকবে, তো তখনও নন হোমোজেনাস একটা ইকুয়েশন আসবে। তো আসুক, সেটাকেও তোমরা সলভ করতে পারো। এই 10 নাম্বারটাই তো সবচেয়ে কমপ্লিকেটেড, এইটার মধ্যে থেকে আরেকটা টার্ম চলে গেলে তো আর সলভ করতে কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আর এরপরে সেটা দিয়ে একটা অঙ্ক করা আছে জিলের বইতে, সেটা নিজেরা দেখলেই পারবা। এবং এরপরে যেটা আছে যে পিওর রেজোনেন্সের একটা ব্যাপার আছে, ওইটা তাহলে একটু এক্সপ্লেইন করব নেক্সট দিন, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, নাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।